সূর্যের জন্য রায়ের অতীতে সেই ভালোবাসাকে আরও একবার জীবিত করার চেষ্টা করলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য রায়ের সাথে দেখা করার মিথ্যে তালবাহানা করে রায়দের বাড়িতে গিয়ে উঠে আর বলতে থাকে যে, রাই আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি না? আমি আসলে তোমাকে দেখার জন্য এখানে এসেছি। অফিস থেকে ফেরার পথে ভাবলাম একবার তোমার সাথে দেখা করে যাই। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, হ্যাঁ হ্যাঁ এসো না, তুমি আমাকে এরকমভাবে এত ফর্মালিটি কেন করছো বলো তো সূর্য? তোমার আর আমার সম্পর্ক কি ফর্মালিটিসের? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে, এখন আপাতত ফর্মালিটিসের মধ্যেই আছে, কারণ তোমার আর আমার জীবনের মধ্যে এখন অনেক কিছুই এমন ঘটে গিয়েছে যেটা হয়তো বা কোনোদিন আমরা আশাও করিনি। তাই এখন একটু হলেও ফর্মালিটিসটা করতেই হয়। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, আচ্ছা সূর্য, তোমার এবং নীলু সম্পর্কের সমীকরণটা ঠিক কী এখন আমি সেটা জানতে পারি? তখন এই কথা বলা মাত্র নীলু খবর শোনা মাত্রই সূর্য বলে থাকে যে, প্লিজ আমি হাত জোড় করে রাই তোমার কাছে অনুরোধ করছি, তুমি প্লিজ এখন এই সময়টা অন্তত নীলুর কোনো রকম কোনো কথা বলে আমার মুডটা প্লিজ অফ করে দিও না, কারণ ওই মেয়েটার প্রতি আমি এতটাই অস্থির আর বিরক্ত যে আমি ওর কোনো কথা শুনলেই না আমি আমার মন মেজাজ কোনোটাই ভালো রাখতে পারি না। তখন এই কথা বলা মাত্র রাই বলে থাকে যে, আচ্ছা বাবা ঠিক আছে, আমি ওর কথা বলে তোমাকে আর এরকমভাবে মুড অফ করতে দিব না। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে, আচ্ছা অনির্বাণ দাদাভাইয়ের কোনো খোঁজ আছে তোমার কাছে? তখন এই কথা বলা মাত্র রাই চমকে উঠে বলতে থাকে যে, কেন হঠাৎ করে অনির্বাণের কথা কেন বলছো বলো তো সূর্য? তখন সূর্য বলতে থাকে যে, না কালকে অনির্বাণ দাদাভাই মাতাল অবস্থায় আমাকে ফোন করে আমার সাথে দেখা করার কথা বলেছিল। তারপরে আমি অনির্বাণ দাদাভাইয়ের সাথে দেখা করার পরে দেখতে পাই যে বেচারা অনেক বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে, তোমাকে হারিয়ে ফেলার ভয় ওকে তাড়া করে বেড়াচ্ছে। ও নিজের করা প্রতিটি অন্যায়ের প্রতি যথেষ্ট পরিমাণে লজ্জিত এবং ওর সকল পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এখন যথেষ্ট পরিমাণে রাজি আছে। তাই তোমার প্রতি ও একটা সুযোগ অন্তত চায়। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, তুমি কি ওর তরফদারি করার জন্য সূর্য এখানে এসেছো? না, তুমি যদি এখন অনির্বাণের তরফদারি করার জন্য এখন কোনো রকম কোনো কথা বলে আমাকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করো, তাহলে আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ এটা করো না। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে, আচ্ছা ঠিক আছে, আমরা বরঞ্চ না নীলুর কথা বলবো না অনির্বাণ দাদাভাইয়ের কথা বলবো, তাহলে আমরা না হয় আমাদের ভবিষ্যতের কথাটাই বলি। তখন এই কথা বলা মাত্র রাই সূর্যকে বলতে থাকে যে, না সূর্য, এখন আর আমি আমার ভবিষ্যৎ নিয়ে কোনো মতেই কোনো কিছু ভাবি না, কারণ আমার ভবিষ্যৎ জীবনে আমার জন্য কী অপেক্ষা করছে সেই সম্পর্কে আমার কোনো রকম কোনো আইডিয়া নেই। কারণ দেখতেই তো পেলে যে কত বড় একটা দুর্ঘটনার সম্মুখীন আমাকে হতে হলো। কোনো রকম কোনো আন্দাজাও তো ছিল না, কোনো দিনও তো ভাবতেও পারিনি যে এত বড় একটা সার্জারির মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। কতগুলো টাকা আর বিল হয়ে গিয়েছে আমার এই একটা সার্জারি করাতে গিয়ে। এখন এই দায়ভারটা তো পুরোপুরি আমার পরিবারের উপরে এসেই চাপলো, তাই না? এখন সেই বোঝাটা আমি কী করে নামাবো সেটাই নিয়ে এখন আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে, রাই তুমি টাকার পয়সার কথা এত কেন ভাবছো বলো তো? এই চিন্তায় তুমি যদি আরও বেশি অসুস্থ হয়ে পড়ো, তখন তো আরও বেশি টাকা লাগবে। তখন নিশ্চয়ই সেটা তোমার ভালো লাগবে না। তাই আমি তোমাকে বলছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হওয়ার চেষ্টা করো। সুস্থ হয়ে তুমি আবারও নিজের সাধারণ স্বাভাবিক জীবনে ফিরে যাও। তখন দেখবে তুমি যে নিজে থেকেই তুমি সকল ঋণের বোঝা কমিয়ে ফেলতে পারবে তোমার পরিবারের। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, তুমি তোমার ভবিষ্যতের কথা বলো, কী ভেবেছো? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে, আমার ভবিষ্যতের আর কী আছে? এই চলছে যেরকম সেরকমই না হয় চলবে, কারণ নীলুর সাথে ডিভোর্স হওয়ার পর যে আমার ভবিষ্যৎটা আমি কাকে নিয়ে গড়বো আমি সেটাই এখনও পর্যন্ত চিন্তা করে ভেবে উঠতে পারিনি। কী আর বলবো বলো তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।